রিচ ফুডের টেস্ট এবং ফ্লেভারে যদি আরেকটু রিচনেস আসে তাহলে ক্ষতি কি? ঠিক এমনটাই ভাবলাম যখন ইস্তানবুলে বাংলাদেশি একজন শেফ আমাদেরকে পর্দা বিরিয়ানি ট্রাই করতে বললেন। পর্দা বিরিয়ানি নাকি টার্কির অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী রেসিপি এবং সেই সুলতান সোলাইমানের আমল থেকেই মানুষ এই রেসিপিটা ভীষণ পছন্দ করে। টার্কিতে অবশ্য পর্দা বিরিয়ানিকে অজি বা চিলম্যান বিরিয়ানি বলে। বেশ কয়েকটি স্টেপে এটি তৈরি হয়। এর টেস্ট এবং ফ্লেভার এত এক্সোটিক হয়, এটা যদি আপনারা তৈরি না করেন বা কখনো ট্রাই না করেন, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই রেসিপিতে আমরা চেষ্টা করেছি বেশি ঝামেলায় না গিয়ে হাতের কাছে যেসব উপকরণ পাওয়া যায় সেগুলো দিয়েই বিরিয়ানিটা তৈরি করতে। প্রথমেই আমি এই বিরিয়ানিটার একটা মাংস ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন মাংসটা কত সফট হয়েছে যে ধরা মাত্রই খুলে আসছে। চলুন এই বিরিয়ানিটা রান্না করার প্রসেসটি দেখে নিই। প্রথম স্টেপে ময়দার একটা খামির তৈরি করে নেব, আর সেই জন্য ইস্ট নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, সেই সাথে চিনি 1 টেবিল চামচ। এবার আধা কাপ কুসুম গরম পানি, মানে আঙুল ডোবানো যায় এরকম পানি দিয়ে চিনি আর ইস্টটাকে একটু মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি একদম ঘড়ি ধরে 10 মিনিট। এই 10 মিনিটের ভেতর ঢাকনাটা কিন্তু একবারও খুলব না, আর এই 10 মিনিটেই ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। 10 মিনিট পর দেখেন ইস্টটা কত সুন্দর ফুলে উঠেছে, তার মানে এটা অ্যাক্টিভ ইস্ট। যদি ফুলে না উঠতো তাহলে এটা দিয়ে খামির তৈরি করলে রুটি, নান কোনোটাই কিন্তু ভালো হতো না। তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সেই সাথে লবণ 2 চা চামচ। এবার হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এই কাজটা আমি হাত দিয়েই করছি, আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে করতে, তাহলে খামিরটা একদম পারফেক্ট হবে। এবার ময়দা দিয়ে দিচ্ছি 3 কাপ, একসাথে দিচ্ছি না, 1 কাপ করে দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। এই খামিরটাকে একটু শক্ত করে মাখতে হবে। আমরা রুটি পরোটার জন্য খামির যেরকম একটু নরম করে মাখি, ব্যাপারটা কিন্তু ঠিক সেরকম না। আর কতটা শক্ত এটা আমার মাখানোটা হয়ে গেলেই আপনারা দেখতে পাবেন। আর শক্ত করে মাখবো এই কারণেই, যেহেতু এখানে ইস্ট দিয়েছি, এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখবেন অনেকখানি নরম হয়ে গেছে। অল্প অল্প করে পানি দিয়ে আমি মেখে নিলাম। হয়ে গেছে। দেখেন খামিরটা কিন্তু অনেকটাই শক্ত। এবার ঢাকনা দিয়ে একটা গরম জায়গায় আমি বাটিটাকে রেখে দিচ্ছি। গরম জায়গা বলতে কি বোঝাচ্ছে সেটা ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। দ্বিতীয় স্টেপে চলে আসলাম। একটা শুকনো প্যানে 2টি তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম, 3 টুকরো দারুচিনি, 2টি বড় এলাচ, 4-5টি ছোট এলাচ, 10-12টি গোলমরিচ, 5-6টি লং দিয়ে একদম ফুল আঁচে মিনিট খানেক টেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা। এটা কিন্তু নর্মাল জিরা, শাহি জিরা বা মিষ্টি জিরা না। এবার যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে গরম মশলাগুলো থেকে, তখন ঘি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আচ্ছা, এই রান্নাটা কিন্তু ঘি দিয়েই করতে হবে, তা না হলে অথেন্টিক যে একটা ফ্লেভার সেটা কিন্তু পাবেন না। ঘিয়ের ভেতরে মশলাগুলোকে আধা মিনিটের মতো ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি, অনেকটা বেরেস্তার মতো। এবার মাংস দিয়ে দিচ্ছি আধা কেজি পরিমাণ। আমি খাসির মাংস দিয়ে করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাংস দিয়ে করতে পারবেন। তেল আর পেঁয়াজের ভেতর মাংসগুলোকে 2 মিনিট ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, ধনে গুঁড়ি 1 চা চামচ, জিরা গুঁড়ি 1 চা চামচ, সবশেষে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো দেওয়ার সময় চুলোর আঁচটা একদম লো করে নিয়েছিলাম।
মশলাগুলো দেওয়ার পরে একদম ফুল আঁচে মাংসগুলোকে আরও মিনিট খানেক রান্না করে নিলাম। এবার পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 6 কাপ পানি দিচ্ছি। আমি পোলাও রান্না করব 2 কাপ চালের। 2 কাপ চালের জন্য 4 কাপ পানি। আর এডিশনাল যে 2 কাপ পানি দিলাম ওটা মাংস সেদ্ধ করার জন্য লাগবে। এখন আমি ফুল আঁচে রান্না করছি এই 6 কাপ পানি কমে 4 কাপ হওয়া পর্যন্ত। তবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব। যারা নতুন রাঁধুনি তারা কাপ দিয়ে মেপে এই কাজটা করতে পারেন। এই কাজটা প্রেসার কুকারে করলে কিন্তু মাপটা ঠিকমতো বোঝা যায় না, আর মাংসগুলো একটু বেশি সফট হয়ে যায়। পানিটা মোটামুটি 4 কাপ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি। একটু লক্ষ্য করুন, আমি কিন্তু ঝেড়ে ঝেড়ে তুলছি, যাতে করে মশলাগুলো মাংসের সাথে উঠে না আসে। নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলছিলাম, আমি চোখের আন্দাজে বুঝে নিলাম এখানে 4 কাপ পানি আছে। আপনারা এই পর্যায়ে কাপ দিয়ে মেপে নিতে পারেন। যদি পানি 4 কাপের বেশি হয় তাহলে জাল করে পানিটাকে 4 কাপ করে নেবেন। তা না হলে পোলাওটা কিন্তু আবার গলে যাবে। সবগুলো মাংস তোলা শেষ। এবার মাংসের বাটিটাকে এক পাশে রেখে দিচ্ছি। চুলোর আঁচটা একদম ফুল করে দিয়ে একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে এসছে। এই পর্যায়ে চাল দিয়ে দিচ্ছি 2 কাপ। তবে দেওয়ার আগে অবশ্যই চালটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা স্ট্রেইনারে রেখে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। একটু মিক্স করে নিয়ে পানিটা চালের গায়ে গায়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আমি পোলাওটা রান্না করছি চিনি গুঁড়া চাল দিয়ে। আপনারা যে কোনো সুগন্ধি পোলাওয়ের চাল দিয়ে এটা রান্না করতে পারবেন। আপনারা চাইলে এই রেসিপিটা বাসমতি চাল দিয়েও করতে পারেন। দেখেন পানিটা কিন্তু চালের গায়ে গায়ে চলে এসছে। এই পর্যায়ে আলতো করে একটু মিক্স করে নিচ্ছি। পোলাও যদি পারফেক্টভাবে ঝরঝরা করতে চান তাহলে কোনোভাবেই কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলোর আঁচটা মিডিয়াম করে দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পরে দেখেন চালগুলো কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। আলতো করে আবারও একবার একটু মিক্স করে নিচ্ছি। এবার চুলোর আঁচটা একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি মিনিট 10। এর মাঝে ঢাকনাটা কিন্তু একবারও খুলব না। এতে করেই পোলাওটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। মাংস রান্নায় চলে আসলাম। 1/4 কাপ রান্নার তেল ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1টা। আমি তেল দিয়ে করছি, আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন, আর ঘি দিয়ে করলে ফ্লেভারটা আরও ভালো আসবে। পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি, অনেকটা বেরেস্তার মতো। ঠিক যখন এরকম বেরেস্তার মতো কালার হয়ে আসবে তখন বাদাম বাটা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আমি এখানে কাজু বাদাম বেটে দিয়েছি, আপনারা চাইলে কাঠবাদামও বেটে দিতে পারেন। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। একটু মিক্স করে নিয়ে চুলোর আঁচটা একদম লো করে দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, লবণ 1 চা চামচ। এবার চুলোর আঁচটা মিডিয়াম করে দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন পানিটা শুকিয়ে এরকম তেল উপরে উঠে আসবে তখন সেই তুলে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন বাকি রান্নাটা পুরোটাই হবে মিডিয়াম আঁচে। মশলাগুলোর সাথে মাংসগুলোকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। হাই হিটে যদি রান্না করি তাহলে মাংসগুলো হার্ড হয়ে যাবে। মশলার সাথে মাংসগুলোকে মিনিট 2 কষিয়ে নিলাম। আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ।
লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এই রান্নায় আমি 2 টেবিল চামচ লেবুর রস দেব। 1 টেবিল চামচ দিয়ে একটু মিক্স করে নিয়ে এরপরে বাকি 1 টেবিল চামচ দিয়ে দেব। আবারও বলছি, চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। মাংসটা আমি রান্না করব 2 কাপ পানিতে। একটু ভালো করে মিক্স করে নিয়ে বাকি 1 কাপ পানি দিয়ে দেব। এবার মাংসগুলোকে রান্না করব পানিটা শুকানো পর্যন্ত। তবে মাঝে মাঝে ঢাকনা দেব, খুলে নিচ থেকে একটু নেড়ে চেড়ে দেব। ঝোলের কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু হয়েছে শুধুমাত্র বাদাম বাটার জন্য। আরও একটা জিনিস লক্ষ্য করলেন কি, আমি কিন্তু এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি। তবে কালারটা কিন্তু এরকম থাকবে না, পানিটা শুকিয়ে গেলে অনেকটা রোস্টের মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন কি মনে হচ্ছে না যে রোস্ট রান্না করছি? দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে, আবার তেলটাও দেখা যাচ্ছে। তার মানে মাংসটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। এবার চুলোটা বন্ধ করে দিয়ে মাংসটা আর ওই যে রান্না করে রেখেছিলাম পোলাওটা ফ্যানের নিচে দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। পোলাও মাংস ঠান্ডা হতে থাক, এদিকে আমি পর্দার জন্য রুটিটাকে তৈরি করে নেই। খামিরটাকে দেখেন কত সুন্দর ফুলে ফেপে উঠেছে। আঙুলটা ডোবালে সুন্দরভাবে দেখেন ডুবে যাচ্ছে। আর দেখেন কত স্টিকি। রুটিটা বেলার আগে এই খামিরটাকে খুব সুন্দরভাবে মথে নিতে হবে। কিভাবে মথতে হবে সেটা তো আর নতুন করে কিছু বলতে হবে না। আমি কিভাবে করছি সেটা একটু লক্ষ্য করুন। মথা হয়ে গেলে খামিরটাকে দিয়ে একটা বড় রুটি বেলে নিচ্ছি। অল্প অল্প করে ময়দা ছিটিয়ে দিচ্ছি আর বেলে নিচ্ছি। শেফরা এটা হাত দিয়ে স্ট্রেচ করে তৈরি করে ফেলেন। আমরা যেহেতু অত এক্সপার্ট না, তাই বেলুন দিয়ে বেলে বড় করে নিচ্ছি। রুটিটা কিন্তু বেশ বড় হবে। পুরোটা বেলার পরে আপনারা দেখতে পাবেন যেটা কতটা বড় করে বেলেছি। হয়ে গেছে। এবার আবারও একটু উপরে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আলতো করে হাত দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এতে করে যখন আমি রুটিটাকে ভাঁজ করব, এই যে দেখেন আমি ভাঁজ করছি, এবং যখন আমি খুলব তখন একটা পার্ট আরেকটা পার্টের গায়ে লেগে যাবে না। একটা ভাঁজ দেওয়ার পরেও কিন্তু আমি একইভাবে ময়দা ছিটিয়ে দিলাম। আবারও একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। মোট কথা আমি এটাকে 4 ভাঁজ করলাম। এবার একটা বড় বাটিতে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। সেই বাটিটার ভেতরে রুটিটাকে বসিয়ে দিচ্ছি। আর কি করছি সেটা একটু ফলো করুন। এবার আন্দাজ করতে পারছেন যে রুটিটা কত বড়। আর রুটিটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে। আমরা নানের জন্য রুটি যেভাবে মোটা করে বেলি ঠিক সেইভাবে। আর কত মোটা সেটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার বাটিটার ভেতরে রুটিটাকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এমনভাবে বসাতে হবে যেন রুটিটা বাটিটার গায়ে গায়ে লেগে থাকে। বসানো হয়ে গেছে। এবার যে পোলাও আর মাংসগুলো ফ্যানের নিচে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেগুলোকে লেয়ারে লেয়ারে বিছিয়ে দিচ্ছি। প্রথমে পোলাও দিয়ে দিচ্ছি কিছু বাদাম। আমি কাজু বাদাম দিচ্ছি, আপনারা কাঠবাদামও দিতে পারেন। এবার এক লেয়ারে কিছু মাংস বিছিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন মাংসের হাড়গুলো যেন রুটির গায়ে লেগে না থাকে। মাংসের উপরে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। আমি যদি গরম অবস্থায় মাংস আর পোলাওগুলো এই রুটির ভেতরে বিছিয়ে দিতাম, তাহলে রুটিটা একদমই নরম হয়ে যেত, বেক করলে ভালো হতো না। এবার আবারও একটা পোলাওয়ের লেয়ার দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশ আর বাদামগুলো কিন্তু আমি ভেজে নিইনি।
কিশমিশগুলোকে দেওয়ার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আবারও একটা মাংসের লেয়ার দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটাকে এখন বেক করব, তাই বাদাম আর কিশমিশগুলোকে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। ওদিকে কিন্তু আমি ওভেনটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আর মাংসের যেটুকু ঝোল ছিল সেগুলো মাংসের উপরে দিয়ে দিচ্ছি। এভাবে লেয়ারে লেয়ারে আমি মাংস আর পোলাওগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। সব শেষের লেয়ারটা দিয়ে দিচ্ছি পোলাওয়ের। সবশেষের লেয়ারটা এমনভাবে বিছাতে হবে যেন বাটিটার মুখ সমান থাকে। একটু লেভেল করে নিয়ে আবারও বাদাম, কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। যত বাদাম কিশমিশ দিবেন তত টেস্টি হবে খেতে। এবারের অংশটা একটু ভালো করে লক্ষ্য করুন। একটা করে পার্ট ফোল্ড করব আর ফ্যাটানো ডিম একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে দেব। এমনভাবে ব্রাশ করতে হবে যেন কোথাও কোনো ফাঁকা অংশ না থাকে। আর এই ডিমটাই কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। মোট কথা পর্দার মুখটাকে আমরা সিল করে দিচ্ছি। দেখেন সুন্দরভাবে মাপ মতো ফোল্ড হয়ে গেল। এবার আবারও আমি সুন্দর করে ডিমটাকে ব্রাশ করে দিচ্ছি। এবার বেকিং ট্রেটাকে বাটির উপর বসিয়ে আমি উল্টে পর্দাটাকে বের করে নিচ্ছি, ঠিক যেরকম আমরা পুডিং তোলার সময় করি। আর যেহেতু বাটিটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম, সুন্দরভাবে এই পর্দাটা কিন্তু বের হয়ে আসলো। এবার আবারও আমি ডিম ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে 2টো ডিম ফেটে নিয়েছিলাম। সব শেষে কিছু তিল ছিটিয়ে দিচ্ছি। তিলগুলো কিন্তু কাঁচা তিল, রোস্টেড তিল না। আপনারা চাইলে তিলের বদলে কালো জিরাও দিতে পারেন, সেটারও কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। আচ্ছা, ডিমটা ব্রাশ করলে হয় কি, বেক করার পরে উপরের কালারটা খুব সুন্দর আসে। সেটা বেক করার পরে আপনারা দেখতে পাবেন। 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট বেক করে নিলাম। কালারটা দেখতে পাচ্ছেন? আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে ভিডিওটা কমপ্লিট করা না পর্যন্ত আমি এটা খেতে পারছি না, আর ততক্ষণ আমাকে অপেক্ষাই করতে হচ্ছে। এবার একটা চাকু দিয়ে আমি কেটে দিচ্ছি। মানে পর্দাটাকে ওপেন করে দিচ্ছি। যেটা বলছিলাম, দেখেন ডিম দেওয়ার জন্য কিন্তু উপরের কালারটা দারুণ এসছে। আর পর্দাটা খুলে দিলাম, দেখেন পর্দার ভেতর থেকে পোলাও আর মাংসগুলো সুন্দরভাবে বের হয়ে আসছে। দেখতে পাচ্ছেন কতটা জুসি হয়েছে? আমাদের কাচ্চি বিরিয়ানির থেকেও কিন্তু এটা অনেক বেশি জুসি। ইস্ট দিয়ে ময়ান করা খামির আর এত সব উপকরণে তৈরি হওয়ার জন্য এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যে আমার বাচ্চারা কিন্তু লাফাচ্ছে কখন খাবে। তো আপনারা অবশ্যই একবার তৈরি করবেন, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।